আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। চলুন একদম সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। আজ আমরা সপ্তম শতাব্দীর দারুণ রোমাঞ্চকর একটা ঐতিহাসিক নথি বিশ্লেষণ করতে যাচ্ছি। মানে ভাবুন তো, এমন একটা ঘটনা যা আমাদের আতঙ্ক, গুজব আর সত্যিটা খুঁজে বের করার এক অসাধারণ গল্প শোনাবে। এটা কিন্তু অতীতের কোনো ধুলো মাখার সাধারণ লিপি নয়, বরং মানুষের আচরণের এমন একটা চিরন্তন চিত্র যা আজ আমরা একসাথে উন্মোচন করব। তো শুরু করা যাক। গল্পটা শুরুই হচ্ছে একেবারে টানটান উত্তেজনার মধ্যে দিয়ে। দরজায় প্রচণ্ড জোরে একটা ধাক্কা, আর ঠিক তারপরেই একটা আতঙ্কিত গলা বলে উঠল, আজ এক বিরাট ঘটনা ঘটে গেছে। একটু কল্পনা করে দেখুন তো, হঠাৎ করে আসা এমন একটা খবর কতটা ভয়ঙ্কর হতে পারে, তাই না? এই একটা মাত্র বাক্য কিভাবে মুহূর্তের মধ্যে একদম শান্ত একটা পরিবেশকে পুরোপুরি বদলে দেয়, সেটাই আজ আমরা ধাপে ধাপে দেখব। তো প্রথমেই আমাদের মূল ঐতিহাসিক নথিটার দিকে একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। সহিহ বুখারীর এই রানী নম্বর হাদিসের এই ইংরেজি অনুবাদটাই হলো আমাদের সেই প্রাইমারি ডকুমেন্ট, যার উপর ভিত্তি করে আমাদের আজকের এই পুরো বিশ্লেষণটা এগোবে। এই দলিলে উমর ইবনুল খাত্তাবের বর্ণনায় পুরো ঘটনাটা খুব সুন্দরভাবে সংরক্ষিত আছে। এর মানে হলো, আমরা এখানে নিছক কোনো গালগল্প শুনছি না, বরং একদম নির্ভরযোগ্য একটা নথির পাঠোদ্ধার করছি। অধ্যায় ১, জ্ঞান আবর্তনের পদ্ধতি, অর্থাৎ দৈনন্দিন জীবন ও শিক্ষার মধ্যে কিভাবে ভারসাম্য বজায় রাখা যায়। এই প্রেক্ষাপটটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। উমর এবং তার আনসারি প্রতিবেশী মদিনার একটু উঁচু এলাকায় বানি উমায়া বিন জায়েদ মহল্লায় থাকতেন। তো তাদের দুজনেরই তো নিজেদের কাজ, সংসার, দৈনন্দিন দায়িত্ব সবই ছিল। তাই তারা খুব চমৎকার একটা সমাধান বের করেছিলেন। সিস্টেমটা ছিল এরকম, একদিন উমর নবীর কাছে যেতেন শেখার জন্য, আর ঠিক পরের দিন যেতেন তার আনসারি প্রতিবেশী। এর ফলে কি হলো, দুজনের কেউই তাদের দৈনন্দিন কাজকর্ম থেকে পিছিয়ে পড়লেন না, আবার জ্ঞান অর্জনের ধারাটাও অব্যাহত থাকল। এই যে পালাক্রমে দায়িত্ব পালনের পদ্ধতি, এটা সত্যি অসাধারণ, তাই না? তো তারা প্রতিদিন আসলে কি করতেন? খুব সহজ। যিনি নবীর কাছে যেতেন তিনি দিনের শেষে ফিরে এসে ওহী বা ঐশী বাণী এবং অন্যান্য সমস্ত আপডেট তার সঙ্গীকে জানাতেন। এটা ছিল আক্ষরিক অর্থেই একটা দারুণ সহযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা। দুজনেই শিখছেন, আবার কাজও করছেন। কিন্তু এই নিরবচ্ছিন্ন আর সুন্দর রুটিনের মধ্যেই একদিন হঠাৎ ছন্দপতন ঘটে গেল। এরপরই আসে আমাদের দ্বিতীয় অধ্যায়, এক উদ্বেগজনক গুজবের তদন্ত, বা বলা যায় সত্যের সন্ধান। দৈনন্দিন শিক্ষার সেই সুন্দর রুটিনটা হঠাৎ করেই একটা অপ্রত্যাশিত, যাচাই না করা গুজবের ধাক্কায় একেবারে এলোমেলো হয়ে গেল। সেদিন আনসারি প্রতিবেশী তার পালা শেষে ফিরে এসে মারাত্মক উদ্বেগজনক একটা খবর দিলেন। খবরটা ছিল, নবী নাকি তার স্ত্রীদের তালাক দিয়েছেন। একদম অসমর্থিত একটা সংবাদ। এই চরম উত্তেজনার মুহূর্তে উমরের তদন্তের প্রক্রিয়াটা ছিল খুবই সুশৃঙ্খল আর ধাপে ধাপে বিভক্ত। প্রথমে ওই যে আনসারি প্রতিবেশীর তীব্র কড়ানাড়া আর খবর দেওয়া। এরপর সেই গুজবের সত্যটা যাচাই করতে উমরের বেরিয়ে পড়া। এই পুরো পদ্ধতিগত অনুসন্ধান আমাদের খুব পরিষ্কারভাবে দেখায় যে তীব্র আতঙ্কের মাঝেও কিভাবে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়। তো তদন্তের দ্বিতীয় ধাপে উমর সরাসরি ছুটে গেলেন নবীর স্ত্রী হাফসার কাছে। সেখানে গিয়ে তাকে কাঁদতে দেখে উমর যখন জিজ্ঞেস করলেন যে নবী কি সত্যিই তাদের সবাইকে তালাক দিয়েছেন, তখন হাফসা উত্তর দিলেন, আমি জানি না। একটু ভাবুন তো অবস্থাটা। এই উত্তরটা পরিস্থিতি শান্ত করার বদলে উত্তেজনা আরও বহুগুণ বাড়িয়ে দিল। কারণ সবচেয়ে কাছের মানুষটিও এই গুজবের সত্যতা নিশ্চিত করতে পারছেন না। ব্যাপারটা আসলেই বেশ ঘোলাটে হয়ে গেল। এবং এই জায়গা থেকেই শুরু হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়, একেবারে উৎসের কাছে যাওয়া, অর্থাৎ সরাসরি যাচাই করুন। ঠিক এই বিভ্রান্তিকর অবস্থায় উমর কিন্তু স্রেফ শোনা কথার ওপর নির্ভর করলেন না। তিনি সরাসরি মূল উৎসের কাছে যাওয়ার এক যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন। সহিহ বুখারীর এই মূল আরবি পাঁচটা গল্পের একেবারে ক্লাইম্যাক্স বা চরম মুহূর্তটাকে ধরে রেখেছে। এখানে খুব সুন্দরভাবে বর্ণিত আছে কিভাবে উমর সরাসরি নবীর কাছে গেলেন এবং দাঁড়িয়ে থেকে সেই চূড়ান্ত প্রশ্নটি করলেন। মূল উৎসের কাছে গিয়ে সরাসরি প্রশ্ন করার এই সাহসিকতা আর প্রয়োজনীয়তা এখানে একদম স্পষ্টভাবে ফুটে উঠেছে। আর সত্যি বলতে, যে কোনো গুজব মোকাবেলার প্রধান হাতিয়ার তো এটাই।
আর এই পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই একটা মাত্র শব্দ। উমর যখন সরাসরি জিজ্ঞেস করলেন, আপনি কি আপনার স্ত্রীদের তালাক দিয়েছেন, তখন নবী নেতিবাচক উত্তর দিলেন, অর্থাৎ খুব স্পষ্টভাবে বললেন, না। জাস্ট একটা শব্দ, একটা মাত্র সরাসরি উত্তর কিভাবে মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়া একটা বিশাল গুজব আর আতঙ্ককে একেবারে নির্মূল করে দেয়, এটা তার একটা অসাধারণ দৃষ্টান্ত। সত্যিটা জানার পর ওমরের প্রতিক্রিয়াটা ছিল একদম দেখার মতো। এক বুক স্বস্তি নিয়ে তিনি সাথে সাথে বলে উঠলেন, আল্লাহু আকবার। এই একটা উক্তির মাধ্যমে তার এতক্ষণ ধরে চলা মানসিক চাপ আর চরম উদ্বেগের অবসান ঘটল। এটা নিছকই কোনো সাধারণ বাক্য নয়, এটা ছিল পাহাড় সমান একটা স্বস্তির বহিঃপ্রকাশ, যা নিশ্চিত করল যে তাৎক্ষণিক সংকটটা অবশেষে কেটে গেছে এবং সত্য প্রতিষ্ঠিত হয়েছে। এবার আসা যাক আমাদের শেষ অংশে, অধ্যায় ৪। এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই এবং কেন এটা আজও এতটা প্রাসঙ্গিক। সপ্তম শতাব্দীর এই ঘটনাটি মানুষের মনস্তত্ত্ব আর সমাজ পরিচালনার ক্ষেত্রে আজও কিন্তু ঠিক সমানভাবে শিক্ষণীয়। এই পুরো ঘটনার সারমর্ম থেকে মূলত ৩টে বিষয় উঠে আসে। প্রথমত, আমরা দেখলাম একটা সম্মিলিত শিক্ষামূলক সম্প্রদায়ের শক্তি, যেখানে দুজন মানুষ একে অপরকে সাহায্য করে নিজেদের জ্ঞান অর্জন চালিয়ে যাচ্ছেন। দ্বিতীয়ত, যাচাই না করা গুজব ছড়ানোর বিপদ, এটা কতটা দ্রুত আর কতটা মারাত্মকভাবে ছড়াতে পারে। এবং তৃতীয়ত, যে কোনো সংকটে সত্য উদ্ঘাটনের জন্য সরাসরি মূল উৎসের কাছে যাওয়ার কোনো বিকল্প নেই। একদম সলিড লেসন, তাই না? এই বিশ্লেষণের একেবারে শেষে এসে একটা প্রশ্ন কিন্তু খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে। আজকের এই তাৎক্ষণিক গুজবের যুগে, যখন একটা খবর মুহূর্তের মধ্যে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, তখন কিভাবে সমাজ দৈনন্দিন দায়িত্ব পালনের পাশাপাশি যাচাইকৃত সত্য অনুসন্ধানের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারে। সপ্তম শতাব্দীর এই ঐতিহাসিক ঘটনাটি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে পদ্ধতিগত অনুসন্ধান আর সরাসরি মূল উৎসের কাছে যাওয়ার শিক্ষাটা আজও আমাদের জীবনে কতটা জরুরি। এই চিন্তাভাবনা করার মতো প্রশ্নটার উত্তর খোঁজার মধ্য দিয়েই আমাদের আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করি।